তাহলে আগের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে কি শিখেছিলাম? নাম্বার 1, প্রথমে শিখেছিলাম স্পিকার। স্পিকার বা বলতে পারি রিপোর্টার। তো স্পিকার বা রিপোর্টার কি ছিল? সেটা ছিল বক্তা। 2 নম্বর যেটা আমরা শিখেছিলাম রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এটা শিখেছিলাম। রিপোর্টিং ভার্ব কি না, বক্তার বক্তব্যকে পেশ করে যে ভার্ব তাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। 3 নম্বর যেটা শিখেছিলাম সেটা হচ্ছে লিসনার। LISTENER, লিসনার। লিসনার কথার অর্থ কি? শ্রোতা, যাকে বলা হচ্ছে, এটা শিখেছিলাম। আর 4 নম্বর শিখেছিলাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এগুলো শিখেছিলাম। তাহলে সংক্ষেপে বললে কি হবে? রিপোর্টার মানে হবে বক্তা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বক্তার বক্তব্যকে পেশ করে যে ভার্ব। তাহলে বক্তার বক্তব্যকে পেশ করে যে ভার্ব তাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। লিসনার কি ছিল? যাকে বলা হচ্ছে, মানে শ্রোতা। রিপোর্টেড স্পিচ কোনটা ছিল? বক্তা যা বলছে তা হুবহু উদ্ধৃতি, অর্থাৎ বক্তার উক্তি যা হুবহু ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রকাশ করা হচ্ছে। ডবল ইনভার্টেড কমার মধ্যে বলা কথাটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এতটা ক্লিয়ার ছিল? তাহলে উদাহরণ কি না, উদাহরণ এখানে আমরা দেখেছিলাম এই যে নীলু স্পিকার, সেড টু, এখানে সেডটা কি না রিপোর্টিং ভার্ব, মি এখানে লিসনার ছিল, আই শ্যাল গো উইথ ইউ এটা ছিল রিপোর্টেড স্পিচ, কেন কি ডবল ইনভার্ট করার মধ্যে আছে। এগুলো আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের যে গল্পটা ছিল সেটা হচ্ছে টেন্সের গল্প। যদি এই যে রিপোর্টিং ভার্ব সেড টু এটা কিসে আছে? পাস্টে আছে, তার মানে এই যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। বাদ বাকি প্রেজেন্ট আর ফিউচার এই দুটো টেন্সে যদি থাকতো, অর্থাৎ সেড টু না থেকে এখানে যদি শেষ কথাটা থাকতো, তার মানে প্রেজেন্টে আছে। আর প্রেজেন্টে থাকা মানে তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এগুলো আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি। তো আজকে আর একটা জিনিস দেখবো, মজাদার জিনিস। সেটা কি? নীলু সেইড টু মি। নীলু আমাকে বলেছিল, কি বলেছিল? দ্যাট হি উড গো উইথ মি। দ্যাট হি উড গো উইথ মি। তো এটা যে আমরা দেখছি নীলু সেড টু মি দ্যাট হি উড গো উইথ মি, এই যে পুরো সেন্টেন্সটা আছে এটা কিসে আছে? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? না, এটা ডাবল ইনভার্টেড করার মধ্যে নেই, তার মানে বলতে পারি এটা কিসে আছে? ইনডাইরেক্ট আছে। কিসে আছে? ইনডাইরেক্ট স্পিচে আছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে আছে কারো বলা কথা, তার মানে সরাসরি বলা নেই, তার মানে পরোক্ষভাবে বলা কথা। এবারে এই যে নীলু সেড টু মি, এই যে কথাটা, এটা কি না ইনডাইরেক্ট স্পিচে নীলু সেড টু মি, এই অংশটাকে আমরা বলছি রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ। নেক্সট বাদবাকি যে অংশটা দ্যাট হি উড গো উইথ মি, এটাকে আমরা বলছি রিপোর্টেড ক্লজ। রিপোর্টেড ক্লজ। কোন অংশটাকে রিপোর্টিং ক্লজ বলছি? না যেটা ওই যে স্পিকার ছিল, যেখানে যেখানে রিপোর্টিং ভার্ব ছিল আর যেখানে লিসনার ছিল, সেই অংশটাকে আমরা একসঙ্গে নিয়ে বলছি রিপোর্টিং ক্লজ।
কারণ কি এখানে রিপোর্টিং ভার্ব আছে। আবার দেখো দ্যাট হি উড গো উইথ মি, সেটা হচ্ছে তার বলা কথাটা, অর্থাৎ নীলুর বলা কথাটা, সেইটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করেছি। রিপোর্টেড স্পিচটাকে ইনডাইরেক্ট করার পরে যে অংশটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টেড ক্লাস। তাহলে দ্যাট হি উড গো উইথ মি এটা কি না, এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ, যেটা ইনডাইরেক্টে করা হয়েছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পরে এই অংশটা তৈরি হয়েছে দ্যাট হি উড গো উইথ মি। রিপোর্টেড স্পিচ, এটা ছিল রিপোর্টেড স্পিচ, এটা এখন হয়ে গেছে রিপোর্টেড ক্লজ। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার আগে মানে ডাইরেক্টে এটা ছিল রিপোর্টেড স্পিচ, আর ইনডাইরেক্টে এটা হয়ে গেল রিপোর্টেড ক্লজ। দেখো এই যে আই শ্যাল গো উইথ ইউ, এই যে কথাটা আছে আই শ্যাল গো উইথ ইউ, এটা হচ্ছে নারেশন চেঞ্জ করা হয়নি মানে ডাইরেক্টে আছে, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কিন্তু এই যে অংশটা যখন নারেশন চেঞ্জ করা হয়ে গেল তখন তাকে বলছি রিপোর্টেড ক্লজ। দ্যাট হি উড গো উইথ মি, এটা তাহলে কি হয়ে গেল রিপোর্টেড ক্লজ। এটা ক্লিয়ার? যখন আমরা নারেশন চেঞ্জ করছি তখন অনেকগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে রিপোর্টেড স্পিচ যেটা আর এস, আই শ্যাল গো উইথ ইউ, এবারে প্রথমে তোমাকে দেখতে হবে এটা কি সেন্টেন্সে আছে। দেখো সেন্টেন্স বললে আবার 5 রকম সেন্টেন্সের কথা চলে আসছে। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটারি সেন্টেন্স। তাহলে রিপোর্টেড স্পিচের যে অংশটা, এই যে আই শ্যাল গো উইথ ইউ, এটা 5 রকম বাক্যে থাকতে পারে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলছি। এই রিপোর্টেড স্পিচ 5 রকম বাক্যে থাকতে পারে। যেরকম ধরো আই শ্যাল গো উইথ ইউ, এটা কিসে আছে না, এটা অ্যাসার্টিভে আছে। কি করে বুঝলাম? তাহলে এখন খুব শর্টে আমরা দেখে নেব যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কীরকম হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স কীরকম হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীরকম হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কীরকম হয়, অপটেটিভ সেন্টেন্স কীরকম। দেখো প্রথমে সাবজেক্ট যদি থাকে, তারপরে ভার্ব, তারপরে আদার্স, এইরকম স্ট্রাকচারে যদি থাকে তখন সেটা অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ মানে বুঝেই যাব, কোশ্চেন মার্ক থাকবে। এছাড়াও বলতে পারি হেল্পিং ভার্ব প্রথমে থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স দিয়ে কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ হতে পারে। অথবা আর এক রকমভাবে ইন্টারোগেটিভ হতে পারে, সেটা হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলো, কি থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সেই একই রকম হেল্পিং ভাব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভাব, তারপরে আদার্স, বাদ বাকি কোশ্চেন মার্ক। তো এরকম যদি থাকে সেটাও ইন্টারোগেটিভ হতে পারে। তো প্রথমে যেটা হেল্পিং ভাব দিয়ে শুরু হয়েছে সেটাকে আমরা বলবো ইয়েস অর নো কোশ্চেন, আর যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তো আমার কোশ্চেন নিয়ে মতলব কোশ্চেন থাকা মানে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আবার 3 রকম। 1 নম্বর হচ্ছে অর্ডারওয়ালা সেন্টেন্স, যেটা ভার্বের 1 নম্বর থাকবে, তারপরে আদার্স থাকবে, দিয়ে ফুল স্টপ থাকবে, এরকম হতে পারে। আবার অ্যাডভাইসওয়ালা যেটা সেন্টেন্স, সেটারও গঠনও কিন্তু একই রকম, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স। অথবা রিকোয়েস্ট একটা হয়, সেটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি কথাটা থাকবে। তাহলে প্লিজ বা কাইন্ডলি কথাটা দিয়ে শুরু হবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স, তখন সেটা ইম্পারেটিভ হবে। অর্থাৎ ইম্পারেটিভ 3 রকম গঠন, একটা হচ্ছে V1 প্লাস আদার্স, আরেকটা হচ্ছে V1 প্লাস আদার্স, আর একটা প্লিজ বা কাইন্ডলি প্লাস V1 প্লাস আদার্স। প্রথম V1 প্লাস আদার্সকে বলছি অর্ডার, এটা হচ্ছে তোমার অ্যাডভাইসের গঠন।
আর তারপর এটা হচ্ছে তোমার রিকোয়েস্টের গঠন। এছাড়াও আরেকটা থাকে, সেটা কি লেট দিয়ে থাকে। লেটেরটা কীরকম হয় না, লেট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, তারপরে আদার্স থাকবে, ফুল স্টপ। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। এরপরে আসছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কীরকম হবে একটু দেখে নিই। অপটেটিভ সেন্টেন্সের গঠন যদি আমরা দেখি, সেটা কীরকম হবে না, মে দিয়ে শুরু হবে, মে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স দিয়ে ফুল স্টপ থাকবে, তখন অপটেটিভ সেন্টেন্স হবে। এছাড়া মেটা কখনো কখনো উজ্জ্ব থাকে, তখন কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স এরকমও কিন্তু থাকতে পারে। এরপরে আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন কীরকম হয়, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ। হোয়াট এ বিউটিফুল, এটা বিভিন্ন রকমের হয়ে থাকে। বিউটিফুল পিকচার, এটার গঠন মুখস্থ করার পরিবর্তে আমরা যদি কয়েকটা বাক্য দেখে নিই, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝতে সুবিধা হবে। হোয়াট এ বিউটিফুল পিকচার এরকমও লেখা যায়, আবার হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ এরকমও লেখা যায়। পিকচার ইট ইজ এরকমও লেখা যায়। দেখো, আবার দেখো, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এরকমও লেখা যায়। আবার দেখো, হাউ বিউটিফুল পিকচার, ইট ইজ দিয়ে এক্সক্লামেশন মার্ক এরকমও লেখা যায়। আবার ইন্টারজেকশন দিয়ে একরকম করা যায়, সেটা হচ্ছে যেরকম ধরো হুররা দিয়ে এক্সক্লামেশন মার্ক, তারপর লিখতে হয় অ্যাসার্টিভের মতো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ দিয়ে ফুল স্টপ হয়, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যালাস, হাই, আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, হায়, দুঃখের ব্যাপার। তো প্রথমে ইন্টারজেকশন বসছে, তারপরে অ্যাসার্টিভের মতো, প্রথমে ইন্টারজেকশন তারপরে অ্যাসার্টিভের মতো, এরকমও কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। তাহলে এভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখলাম, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝার সবচেয়ে ভালো বা সহজ উপায় একটা বলে দিতে পারি, সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে বা বাক্যের মধ্যে অবশ্যই একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। দেখো, প্রত্যেকটা বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক আছে। আবার যেখানে ইন্টারজেকশন দিয়ে শুরু হয়েছে, সেখানে কিন্তু এই যে হুররার পরে মানে ইন্টারজেকশনটার পরেই এক্সক্লামেশন মার্ক আছে, এবং তারপরে যে অংশটা থাকছে, এই দুটোকে একসঙ্গে কিন্তু আমরা বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পেন, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝতে পারলাম, এক্সক্লামেশন মার্ক থাকবে, ব্যাস হয়ে গেল। এবারে অ্যাসার্টিভ চেনার সবচেয়ে সহজ উপায়টা বলে দিই। অ্যাসার্টিভ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, অ্যাসার্টিভে প্রথমে থাকবে সাবজেক্ট। সাবজেক্ট মানে সাবজেক্টের ঘরে কোনো নাউন বা প্রোনাউন বসে। তাহলে প্রথমে কোনো নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে আদার্স থাকবে, এবং লাস্টে দেখবে ফুল স্টপ বসবে। কি বসবে না, লাস্টে বসবে ফুল স্টপ। তাহলে নাউন বা প্রোনাউন বলতে বলছি সাবজেক্টকে। তাহলে প্রথমে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তারপরে ভার্ব থাকলো, তারপরে আদার্স থাকলো, দিয়ে ফুল স্টপ থাকলো, তাহলে পাক্কা পাক্কা সে কি হবে, অ্যাসার্টিভ হবে। ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে, এবং হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি না, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে শুরু হবে, অর্থাৎ প্রথমে ভার্ব থাকবে, অথবা প্লিজ কাইন্ডলি পরে তারপরে ভার্ব থাকবে। তো
এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আসছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শুরু হতে পারে মে দিয়ে। যদি মে না থাকে, মেয়েটা উজ্জ্বল থাকবে বা লুকানো থাকবে, অর্থাৎ মেয়েটাকে আমরা বুঝে নিতে হবে যে মেয়েটা লুকানো আছে বা উজ্জ্বল আছে, বোঝাই যাচ্ছে। যেরকম মে গড ব্লেস ইউ, একটা উদাহরণ দিই, দিলে বুঝতে পারবে। ধরো আমি এখানে লিখলাম অপটেটিভ সেন্টেন্সের উদাহরণে মে গড ব্লেস ইউ, এরকম লিখলাম। তাহলে প্রথমে মে দিয়ে শুরু হয়েছে মানে অবশ্যই অপটেটিভ হবে। কিন্তু কখনো কখনো এরকমও থাকে গড ব্লেস ইউ, এরকমও কিন্তু থাকে। তাহলে সেটাও কিন্তু কি বোঝাচ্ছে না মেয়েটা উজ্জ্বল আছে, কি আছে না মেয়েটা উজ্জ্বল আছে, বুঝে নিতে হবে আমাদের মে গড ব্লেস ইউ। তাহলে দুটোই কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আর শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো থাকতে পারে কোথায় না এই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে, মানে রিপোর্টেড স্পিচের মধ্যে। আর তখন সেই অনুযায়ী আমাদেরকে এই যে রিপোর্টিং ভার্বটা আর ভি, এটাকে আমাদের পাল্টাতে হয়, রিপোর্টিং ভার্ব সেই অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5টা বাক্য আমি কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা ঠিকঠাক শিখলে কিনা জাস্ট এক্ষুনি তার হবে টেস্ট। যেরকম আই নো হিম, আমি তাকে চিনি, এই ধরো কথাটা বললাম আই নো হিম। তাহলে এখন আমাকে বলো তো আইটা কি না আই হচ্ছে সাবজেক্ট, নোটা কি নোটা হচ্ছে ভার, আর হিমটা কি আদার্স। এটা কি সেন্টেন্স হবে? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কেন কি প্রথমে সাবজেক্ট আছে, আর আমি কি বলেছিলাম সাবজেক্টের ঘরে কে বসবে? হয় কোনো নাউন বসতে পারে অথবা কোনো প্রোনাউন বসতে পারে। তাহলে আই এখানে কি, আই এখানে নামের পরিবর্তে বসছে মানে প্রোনাউন। তাহলে প্রমাণিত হলো। তাহলে প্রথমে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কিন্তু নাউন বা কোনো একটা প্রোনাউন থাকবে। আরেকটা উদাহরণ দেওয়া যাক। 2 নম্বর উদাহরণ কি হতে পারে না রাম ইজ প্লেয়িং, ধরো এতটা বললাম। তাহলে এখানে রাম কি না রাম হচ্ছে সাবজেক্ট, এবং রাম কি বলতো রাম কিন্তু নামকে বোঝাচ্ছে। তাহলে নাউন বসছে প্রথমে মানে, এবং লাস্টে ফুল স্টপ আছে মানে, আর কিছু দেখার দরকার নেই। দেখো এটা হচ্ছে ভার্ব পার্ট, বাদ বাকি অংশ সাবজেক্ট ভার্ব থাকতে পারে এবং আদার্স কিন্তু নাও থাকতে পারে, থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই বাক্যে যেরকম আদার্স নেই, তাহলে রাম ইজ প্লেয়িং, রাম খেলছে, এরকম বোঝাচ্ছে। এটা কি সেন্টেন্স না এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সবচেয়ে ভালো বোঝার উপায় কি না প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট বলতে কোনো নাউন বা প্রোনাউন থাকবে, এই যে এখানে আমরা যেটা লিখে রেখেছি, কোনো নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে এবং লাস্টে থাকবে ফুল স্টপ, তাহলে কিন্তু হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে একটা জিনিস দেখবো, সেটা কি না এবারে আর একটা সেন্টেন্স দিচ্ছি, যেরকম ধরো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখন বলো তো এটা কি সেন্টেন্স? দেখো ওপেন এটা ভার্ব, এবং ভার্বের কত নম্বর? 1 নম্বর। দ্য ডোর আদার্স, প্রথমে ভার্বের 1 নম্বর দিয়ে শুরু হবে, দিয়ে আদার্স থাকতে পারে নাও থাকতে পারে, দিয়ে ফুল স্টপ বসবে, তখন সেটা কি হবে না ইম্পারেটিভ। দেখো এটা অর্ডার বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারলাম কিনা? এছাড়া যদি আরো উদাহরণ দেওয়া যায় সেটা কিরকম হতে পারে না ধরো আমি বললাম ওবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে মেনে চলো, বাবা মার কথা। তাহলে এই বাক্যটা দেখো ওবে আছে, ওবে ভার্বের কত নম্বর? 1 নম্বর। ইয়োর প্যারেন্টস আদার্স, লাস্টে আছে ফুল স্টপ, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ হবে। ইম্পারেটিভের 3টা বা 4টা ভাগে বলেছিলাম, 4টা ভাগ বলেছিলাম, তো 4টা ভাগের মধ্যে এটা তাহলে কোনটা হচ্ছে? তোমার বাবা মাকে মেনে চলো না বোঝাচ্ছে উপদেশ, তার মানে অ্যাডভাইস বোঝাচ্ছে। প্রথমেরটা বোঝাচ্ছিল অর্ডার, দ্বিতীয়টা বোঝাচ্ছে অ্যাডভাইস। আমার অত বেশি জেনে লাভ নেই, আমার ইম্পারেটিভ জানলেই হলো, ইম্পারেটিভ বার করতে পারলেই হলো। তবুও আমি বলে দিচ্ছি, প্লিজ কথাটা দিয়ে যদি শুরু হয়, ধরো প্লিজ ওপেন দ্য ডোর বললাম, তাহলে শুরু হয়েছে কি দিয়ে? প্লিজ দিয়ে। প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি শুরু হয়,
তখন এবং এবং তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স, তখন এটা কি না, তখন এটা রিকোয়েস্ট হয়ে আছে। আর রিকোয়েস্ট বোঝালে সেটাও কিন্তু ইম্পারেটিভ। ইম্পারেটিভের যে 4টে গঠন বলেছিলাম তার মধ্যে এটাও পড়ছে। এবারে আরেকটা বাক্য দিচ্ছি, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। ধরো এটা বললাম, তাহলে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে লেট, প্রথমে কি আছে লেট, লেটের পরে হিম এখানে সাবজেক্ট, ডু কে ভার্বের 1 নম্বর, দ্য ওয়ার্ক এটা হচ্ছে আদার্স। তাহলে লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স যদি থাকে এটাও কিন্তু ইম্পারেটিভ বলেছিলাম আমি। বিশ্বাস হচ্ছে না? দেখো প্রমাণ দেখাচ্ছি, এই দেখো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের 3টে গঠন বলেছিলাম। প্রথম গঠন এই যে ভার্বের 1 নম্বর প্লাস আদার্স, দ্বিতীয় গঠন দেখো এই যে ভার্বের 1 নম্বর প্লাস আদার্স, তারপরে 3 নম্বর কি আছে, প্লিজ কাইন্ডলি দিয়ে ভার্বের 1 নম্বর আদার্স, আর 4 নম্বর দেখো এই দেখো লেট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর, তারপরে আদার্স। তো এগুলো কি না, এগুলো বোঝাচ্ছে ইম্পারেটিভকে। কাকে বোঝাচ্ছে? ইম্পারেটিভ। এবারে আবার একটা সেন্টেন্স দিই, হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। এবার এই সেন্টেন্সটা ভালো করে দেখো, প্রথমে আছে হোয়ার, হোয়ারটা কি বলতো, হোয়ার হচ্ছে একটা WH ওয়ার্ড, WH ওয়ার্ড, তারপরে ডিড কে বলতো, হেল্পিং, ই কে বলতো, সাবজেক্ট, গো কে বলতো না, মেন ভার্ব, আদার্স আর নেই, কোশ্চেন মার্ক আছে। তাহলে এটা কি হবে বলতো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভের দু রকম হয়, একটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন। এটা কোনটা বলতো, দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে মানে এটা হবে WH वाला কোশ্চেন, তাহলে WH কোশ্চেন বলতে পারি। নেক্সট, আবার একটা দিচ্ছি, ডিড হি গো, সে কি গিয়েছিল। তাহলে এখানে দেখো ডিডটাকে বলতো হেল্পিং ভার্ব, হিটাকে বলতো সাবজেক্ট, গোটাকে বলতো মেন ভার্ব। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, আদার্স এখানে নেই, দিয়ে কোশ্চেন মার্ক আছে। তাহলে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা কি ধরনের ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের দু রকম আছে, তার মধ্যে যেহেতু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই এটাকে বলবো ইয়েস অর নো কোশ্চেন, ইয়েস অর নো কোশ্চেন। মানে এর উত্তর হবে হ্যাঁ অথবা না। এই প্রশ্নটার উত্তর কি হবে, হ্যাঁ অথবা না। ডিডি গো, সে কি গিয়েছিল, তুমি উত্তরে কি বলবে, ইয়েস হ্যাঁ গিয়েছিল, এটা বলতে পারি, অথবা না যায়নি। যদি না গিয়ে থাকে তাহলে না বলবো। তাহলে ইয়েস অর নো হচ্ছে তার অ্যান্সার, সেই জন্য ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেনের গঠন হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, আর WH কোশ্চেন গঠন WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। তো দুটো ক্ষেত্রেই আমরা কি বলবো না, দুটো সেন্টেন্সই কিন্তু ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভেরই এগুলো প্রকার, এটাও ইন্টারোগেটিভ আর এটাও ইন্টারোগেটিভ, এটা WH কোশ্চেন, এটা ইয়েস অর নো কোশ্চেন। তাহলে আমার জানার দরকার কি ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা, হ্যাঁ প্রশ্ন চিহ্ন আছে মানেই ইন্টারোগেটিভ, এটা বোঝার সবচেয়ে ভালো উপায়। এরপরে কি আছে না, এরপরে আর একটা বাক্য দিলাম, ধরো মে হি লিভ লং, সে অনেক দিন বাঁচুক, এরকম আশা করছি। তাহলে দেখো তো মেয়েটা কি, মেয়ে হচ্ছে হেল্পিং ভার্ব, মেয়ে সামনে বসছে। হিটা কে বলতো, হি হচ্ছে সাবজেক্ট। লিভ কি বলতো, লিভ, লিভ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। লং কি বলতো, লং আদার্স। মেয়ে দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ, তার মানে এটা কি সেন্টেন্স, বুঝতে পেরেছো? তখন এটাকে বলা হবে সরি তখন এটাকে বলা হবে অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স?
অপটেটিভ সেন্টেন্স। দেখো এবারে আমি কি বলেছিলাম, অপটেটিভ সেন্টেন্স আর এক রকম হতে পারে, হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক। তাহলে এখানে বুঝে নিতে হবে মেয়েটা আছে উজ্জ্ব বা লুকানো, মে হি লিভ লংই আছে, তাহলে এটাও কিন্তু অপটেটিভ। বোঝাতে পারলাম কিনা? এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স তো বুঝিয়েই দিয়েছিলাম, এক্সক্লামেশন মার্ক থাকবে এবং এক্সাম্পলও দিয়েছিলাম। তো তো আশা করি এক্সক্লামেটরি সেন্টেন্স কোনটা চিনতে পারবে। তাও একটা উদাহরণ হয়ে যাক, থাই, ইউ আর এ লায়ার, ছি তুমি কিনা একজন মিথ্যুক, এরকম বোঝাচ্ছে। তাহলে ফাইটা কি ইন্টারজেকশন, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আছে, একটা ইন্টারজেকশন আছে এখানে প্রথমে, ইন্টারজেকশন থাকলো, তারপরে আছে কি না এক্সক্লামেশন মার্ক। তাহলে আর কোনো কিছুই দেখার দরকার নেই, এটা কি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এছাড়াও এক্সক্লামেটরি সেন্টেন্সের আর একরকম প্যাটার্ন ছিল, সেটা কীরকম, হাউ নাইস ইউ আর, তুমি কতটাই না ভালো, লাস্টে কি আছে এক্সক্লামেশন মার্ক, তাহলে এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা কোথা থেকে কোথায় এলাম এটা একবার বলে দিই না, আমরা ছিলাম এই যে ডাইরেক্ট একটা স্পিচ ছিল বা ন্যারেশন ছিল, সেখানে আমরা ছিলাম, এবং এই ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ বলেছিলাম, মানে রিপোর্টেড স্পিচ কোনটা, ডাবল ইনভার্টেড কমা তার মধ্যে থাকা অংশটা। তো তার মধ্যে যে বাক্যটা থাকবে, যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সটা কত রকমের হতে পারে না 5 রকমের হতে পারে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এদের উপর ডিপেন্ড করে এখানে রিপোর্টিং ভাব পাল্টে যাবে। কীরকম না, ধরো আই শ্যাল গো উইথ ইউ, এটা কিসে আছে অ্যাসার্টিভে, কি করে বুঝলাম না, আই এটা সাবজেক্ট প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি সেন্টেন্স না লিখে দিই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে নর্মালি যে রিপোর্টিং ভার্ব আছে সেড, যদি সেড থাকে তো সেডই থাকবে, কিন্তু সেড টু থাকলে তখন আমরা করব টোল্ড। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। 2 নম্বর নিয়মটা কি না, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স না থেকে যদি এখানে কোনো ইন্টারোগেটিভ থাকতো, অর্থাৎ কোনো প্রশ্নওয়ালা এখানে রিপোর্টেড স্পিচ থাকতো, তখন কিন্তু আমাদেরকে এখানে রিপোর্টিং ভাব সেড বা টোল্ড করা যাবে না, তখন লিখতে হবে আস্কড, জানতে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল, ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল, এরকম লিখতে হবে। তাহলে দেখো রিপোর্টিং ভার্ব যখন ন্যারেশন চেঞ্জ করব তখন কিন্তু পাল্টে যেতে পারে, কার উপরে ডিপেন্ড করে না এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে কোন টেন্স আছে, সরি কোন সেন্টেন্স আছে সেটার উপরে ডিপেন্ড করছে। তাহলে নীলু সেড টু মি আই শ্যাল গো উইথ ইউ, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই কারণে আমরা সেড বা টোল্ড করলাম, কিন্তু এটা যদি এখানে কোশ্চেন থাকতো তাহলে আস্কড বা ওয়ান্টেড টু করতাম। এবারে কোশ্চেন না থেকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তখন আমরা এই সেড টু তাকে পাল্টে দিয়ে কি করব না, অর্ডার বোঝালে অর্ডার্ড করতে পারি, অ্যাডভাইস বোঝালে অ্যাডভাইসড করতে পারি, আবার রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্টেড করতে পারি। তো এভাবে রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে। যদি অপটেটিভ থাকে, অপটেটিভ থাকলে তখন আবার করতে হবে সেডকে রাখা যাবে না, তখন করতে হবে উইশড, ইচ্ছা প্রকাশ করছে, অথবা বলতে হবে প্রেড, PRAYED, প্রেড, এটা করতে হবে। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তখন সেডকে পাল্টে দিয়ে করতে হবে এক্সক্লেইমড। তাহলে এই কারণে আমরা এত ভালো করে সেন্টেন্সগুলো জানলাম, না হলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করা মুশকিল হয়ে যাবে। কেন কি এখানে এই যে রিপোর্টেড স্পিচটা দেখতে পাচ্ছি, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এখানে ডবল ইনভার্ট করার মধ্যে রিপোর্টেড স্পিচ থাকে। তো এই রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন সেড বা টোল্ড করব,
যদি অ্যাসার্টিভ না থেকে ইন্টারোগেটিভ থাকে, তখন কি করব না, তখন আস্কড বা ওয়ান্টেড টু নো করব। সেটা না থেকে ধরো ইম্পারেটিভ থাকলো, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তখন অর্ডার্ড করতে হতে পারে, অ্যাডভাইসড করতে হতে পারে, রিকোয়েস্টেড করতে হতে পারে। আর যদি অপটেটিভ থাকে তখন উইশড বা প্রেড করব। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তখন এক্সক্লেমড করব। এই কারণে আমরা এত কিছু জানলাম সেন্টেন্সের প্যাটার্নগুলো, কোনটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন কি সেগুলোর উপর ডিপেন্ড করে রিপোর্টিং ভাব চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখনো কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ শুরু করিনি। কারণ কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের কত রকম সেন্টেন্স হয়, সেগুলো যদি না জানো তাহলে রিপোর্টিং যে ভার্বটা আছে, তো রিপোর্টিং ভার্বগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, ভুলভাল তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেগুলো আস্তে আস্তে সবগুলো আসবো। তো আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে কি বোধগম্য হয়েছে, মানে তোমরা বুঝতে পেরেছো ঠিকঠাকভাবে। যদি বুঝতে পেরেছো তাহলে কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে যে ঠিকঠাক বুঝতে পারছো কিনা। আশা করি তো বুঝতে পারার কথা। ও আর একটা জিনিস, লাইক করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।